কথাটুকু কানে বাজতেই বাণী চোখ নামিয়ে নেয়। ঠিক লজ্জায় না, বরং অদ্ভুত অনুভূতিতে। এ ধরনের কথায় ঠিক অভ্যস্ত নয় সে, তাই বোধ হয়। বন্যির কাছে এসে হাত ধরে ছাকাতেই বাণী অনুভূতির বৃত্তান্ত হতে বেরিয়ে আসে। এক হাতে মেয়ের হাত ধরে এবং অন্য হাতে বাসার তালা চাবি নিয়ে দুর্জয়ের পিছু পিছু বেরিয়ে আসে। পরিচিত বাড়ির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাণী অস্বস্তি অনুভব করে। মিনমিনে গলায় দুর্জয়কে উদ্দেশ্য করে বলে, এখানে কেন দুর্জয়? আমি আর বন্ধি না হয় কটা দিন হোটেলে থাকি, শুধু শুধু ঝামেলা। বাণীর কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই ভেতর থেকে দরজা খুলে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে আসে জুলফিকার। আজ তার পরনে কোনো ইউনিফর্ম নেই, বরং রয়েছে ঘরের টি শার্ট এবং ট্রাউজার। জুলফিকার প্রফুল্ল গলায় বলে, ওয়েলকাম ব্যাক আম্মু। বাণী ইতস্তত গলায় বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। বন্যিও উৎফুল্ল গলায় বলে, হ্যালো। বাণী নরম গলায় শাসিয়ে বলে, সালাম দিতে হয় মা। বন্যির সঙ্গে সঙ্গে সালাম দেয়। দুর্জয় ব্যাগ দুটো নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। জুলফিকার মুস্তাবাও বন্যিকে নিজের কোলে নিয়ে খোশ মেজাজে ভেতরে চলে যায়। বাণী কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেও ভেতরে প্রবেশ করে। নিশা রুম থেকে বেরিয়ে বাণীকে দেখে সরল হাসি নিয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। অতঃপর বন্যির সঙ্গে গল্পে মশগুল হয়ে যায়। জুলফিকার চোখের ইশারায় কিছু একটা বলতেই নিশা বন্যিকে নিয়ে নিচের রুমে চলে যায়। জুলফিকার মুস্তাবা দুর্জয় এবং বাণীকে বলে, তোমরা বসো, আমি 2 মিনিট আসছি। বাণী এবং দুর্জয় আলাদা আলাদা দুটো সোফায় বসে জুলফিকারের অপেক্ষা করতে থাকে। বাণীর খুব লজ্জা লাগছে। এভাবে সম্পর্কহীন একটা মানুষের বাসায় এভাবে মুখ উঠিয়ে এসে পড়া কতটা ঠিক তা নিয়ে সে দ্বিধায় আছে। তার ঠিক পাশের সোফাটাতেই বসা দুর্জয় হয়তো তার মুখশ্রী দেখে তার সেই অস্বস্তি বুঝতে পারে, তাই তো নিজেই বলে ওঠে, স্যারের সঙ্গে আমারও রক্তের সম্পর্ক নেই, তবুও আমি ওনাকে নিজের অভিভাবক মানি, সম্মান এবং শ্রদ্ধা করি। সব সম্পর্ক রক্তের হতে হবে এমন কোনো লিখিত আইন নেই। বাণী চোখ তুলে তাকায়, ফের চোখ নামিয়ে নেয়। জুলফিকার মুস্তাফা 3 মগ কফি ট্রে হাতে এসে উপস্থিত হয়। বাণী অবাক হয় না। আগে যখন সেই বাসায় ছিল তখন প্রায় দেখতো জুলফিকার আঙ্কেল ফ্রি টাইমে এটা সেটা বানাচ্ছে। জুলফিকার বসে ধীরে সুস্থে বলে, দুর্জয় আমাকে জানিয়েছে যে তোমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো। কংগ্রাচুলেশনস, আই এম হ্যাপি ফর বোথ অফ ইউ। দুর্জয় মৃদু হাসলেও বাণী লজ্জায় আরো নত হয়ে যায়। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে সে। যতবারই নিজেকে দুর্জয়ের পাশে কল্পনা করছে ততবারই সেই হীনমন্যতা তাকে জেগে ধরছে। জুলফিকার এবার নরম গলায় বলে, তোমার আপত্তি না থাকলে আমি আর নিশা কোনে পক্ষের সদস্য হতে চাই। তোমার আপত্তি আছে আম্মু? বাণীর চোখ এবার টলমল করে ওঠে। একথা সত্য যে টিনেজ বয়সে সে একবার পাশের সোফায় বসে থাকা মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে চেয়ে ম্যানিফেস্ট করেছিল। তবে 8-10টা মেয়ের মতো আলাদা করে কখনো বিয়ের স্বপ্ন দেখেনি সে। যদি তার জীবনটা আজ স্বাভাবিক হতো তাহলে তার পরিবারকে নিশ্চয়ই কোনে পক্ষে বলা হতো। কে জানে, জুলফিকার এবং দুর্জয় পরিস্থিতি আন্দাজ করতে পারে। জুলফিকার নড়ে চড়ে বসে নরম গলায় বলে, মন থেকে বলছি আম্মু। বাণী মাথা নেড়ে বলে, আমার আপত্তি নেই। দুর্জয় একবার হাত ঘড়ি দেখে বলে ওঠে, আমার মামুনিকে রিসিভ করতে যেতে হবে। আপাতত বন্নিকে এই ব্যাপারে কেউ কিছু বলবেন না। আমি সন্ধ্যায় এসে ওর সঙ্গে কথা বলবো। জুলফিকার দুর্জয়কে এগিয়ে দিতে দরজা পর্যন্ত যায়। দুর্জয় দরজার ওপারে গিয়ে জুলফিকারের পানে ফিরে তাকায়। জড়তাহীন স্বরে বলে, মাই উড বি ফ্যামিলি ইজ নাও আন্ডার ইউর কাস্টাডি স্যার। শীঘ্রই আসবো, অধিকার সমেত নিজের বাড়িতে নিয়ে যাব। জুলফিকার কেবল হাসে। দুর্জয় গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ফোন বের করে কাউকে কল করে। কঠিন স্বরে কঠিন একটা অর্ডার বুঝিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে সে। সুহালার শুভ্র মুখটা মূর্তির মতো স্থির, নিষ্পলক দেখছে তার সামনে বসে থাকা ছেলেকে। দুর্জয়ের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। সুহালা কণ্ঠে বিস্ময় নিয়ে বলে, তুমি বিয়ে করতে যাচ্ছ, তাও এমন একটা মেয়েকে যার অলরেডি একটা বাচ্চা আছে। দুর্জয় শান্ত গলায় বলে, আমি জানি বাচ্চাটা এখন একান্তই ওর। বিয়ের পর আমাদের বাচ্চা হবেও। আমি এতে কোনো সমস্যা দেখছি না। সুহালা বেগম কিছু বলতে পারে না জবাবে। তার ছেলে যে কঠিনভাবে এই বিয়ের জন্য মন স্থির করে রেখেছে তা তিনি স্পষ্ট উপলব্ধি করতে পারছেন। দুর্জয় এবার নিজের মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুটা কোমল স্বরে বলে, আমি তোমার থেকে কিছু লুকাইনি মামুনি, কারণ তুমি আর 10টা মানুষের মতোই জাজমেন্টাল আচরণ করবে না সেই ভরসা আমার আছে। আর আমার যে কোনো সিদ্ধান্ত সম্পর্কে জানার অধিকারও তোমার আছে। সুহালা বেগম একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। চট্টগ্রামে এসে এরকম একটা কথা শোনার জন্য তিনি প্রস্তুত ছিল না। তার উপর মেয়েটার অতীত কি ভয়ঙ্কর। একটা মাত্র ছেলে তার। মেয়েটাকে নিজের কাছ থেকে না জেনে তিনি হ্যাঁও বলে দিতে পারছে না। সুহালা বেগম প্রশ্ন করেন,
বিয়েটা কি তুমি দয়ার বশে করতে চাচ্ছ? মোটেও না, বিয়েটা আমি সম্পূর্ণ মন থেকে করতে চাচ্ছি। আই হ্যাভ ফিলিংস ফর বানি। সুহালা বেগম উঠে দাঁড়িয়ে বলে, হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমাকে ওদের সঙ্গে পরিচয় করাও, কাছ থেকে জানতে চাইছি, তারপর বাকিটা দেখা যাবে। আপাতত ক্লান্ত আমি, একটু ঘুমাবো। শান্ত শীতল বিকেলবেলার নীরবতা ভাঙা এক মহিলার চিৎকারে। বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িটার দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এক হ্যান্ডকাপ পরা পুরুষকে। তার পিছু পিছু দৌড়ে আসছে তার স্ত্রী, যিনি জোর গলায় দাবি করছেন, আমার স্বামী নিরপরাধ। একজন কনস্টেবল বিদ্রুপের সুরে বলে ওঠে, সমস্যা নেই আপা, জেলে যাওয়ার পর অপরাধ বের হয়ে আসবে। আশেপাশে উৎসুক জনতা তখন নিজেরা ফিসফিস করতে ব্যস্ত। কেউ বলছে হয়তো চাচার মৃত্যুর পর চাচাতো বোনদের সম্পত্তির হক মেরে দালান বানানোর অপরাধে লোকটা গ্রেপ্তার হলো। কেউ বা বলছে দুদিন আগে এই লোকের স্ত্রীর কাছে প্রাইভেট পড়ুয়া মেয়েটাকে মোলেস্টার দায়ে লোকটাকে পুলিশে ধরেছে। স্মৃতি বুঝতে পারছে না কিসের দায়ে তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। রিহাব তখন চিল্লিয়ে বলে, হা করে উজবুকের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে উকিল খুঁজে বের করো গর্ধব মহিলা। আমার জামিনের ব্যবস্থা করো দ্রুত। মহল্লার উৎসুক মানুষজন তখন চারিদিকে ভিড় জমিয়েছিল। এতগুলো মানুষের সামনে গর্ধব মহিলা বলে ডাকায় বেশ অপমানিত বোধ করে সিথি, যার সকল অপরাধ সে পর্দা দিয়ে আড়াল করে সেই লোকই কিনা তার সঙ্গে এমন আচরণ করে। মুহূর্তে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় তিনি। এই লোকের কোনো জামিন করাবে না তিনি, জেলে পচে মরুক। দুটো দালালের বাড়ি ভাড়া এবং স্কুলের বেতন দিয়ে নিজের সন্তান নিয়ে বেশ শান্তিতেই দিন কাটাতে পারবে সিদ্ধি। এই পুরুষের কোনো প্রয়োজন নেই তার। রিহাবকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার দৃশ্যটা নীরবে দেখে রাস্তার মোড়ে গাড়ির ভেতর বসে থাকা এক ঈগল দৃষ্টি। রাগে স্টিয়ারিংটা শক্ত হাতে চেপে ধরে বসে আছে সে। সমাজ থেকে যদি এই আবর্জনাগুলোকে উপড়ে ফেলা যেত সম্পূর্ণ। গোধূলি লগ্ন তখন। ফোনে পরিচিত নাম্বার হতে আগত কলটা দেখে বানিতা রিসিভ করে। অপর পাশের মানুষটা কিছু একটা বলতে এসে অস্বস্তি অনুভব করে। ফোনটা রেখে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হয়। লিভিং রুমে বসে ফোন আলাপে ব্যস্ত জুলফিকারের সামনে গিয়ে দাঁড়ায়। জুলফিকার কলটা এক মুহূর্তের জন্য হোল্ড করে প্রশ্ন করে, কিছু বলবে আম্মু? বানি ইতস্তত করে বলে, আঙ্কেল, দুর্জয় এসছে, আমাকে আর বন্ধুকে রেডি হয়ে বের হতে বলেছে। আমরা যাব? জুলফিকার মুস্তফার মনটা ভালো হয়ে যায় মুহূর্তে। মেয়েটার ভদ্র ব্যবহার এবং আচরণে তিনি বরাবরই মুগ্ধ। স্বভাবের দিক দিয়ে একদমই নিশার মতো শান্তশিষ্ট। এ কারণেই বোধহয় মেয়েটার প্রতি পিতৃস্নেহ জাতীয় মায়া কাজ করে তার মধ্যে। জুলফিকার হেসে বলে, অবশ্যই, যাও ঘুরে আসো। বানি ফের বলে, নিশাও তো কোচিংয়ে গিয়েছে, ফিরতে দেরি হবে। আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে দিয়ে যাই আপনার জন্য। জুলফিকার মুস্তফা বলে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বোকা মেয়ে। তোমরা গিয়ে রেডি হও তাড়াতাড়ি। দুর্জয়কে বেশিক্ষণ অপেক্ষা করিও না। ডিফেন্স ম্যানরা কিন্তু সময় নিয়ে খুব পাংচুয়াল হয়। বানি আর কথা বাড়াতে পারে না, চুপচাপ ভেতরে চলে যায় রেডি হতে। গাড়ির সামনে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে ফোন চালাতে ব্যস্ত দুর্জয় কারো আগমন টের পেতে মাথা তুলে তাকায়। রেসিডেন্সিয়াল এরিয়ার পরিপাটির রাস্তা ধরে এগিয়ে আসছে বানি এবং বন্নি। বন্নি রাগে গাল ফুলিয়ে রেখেছে। সে নিজের সুন্দর লাল রনফের ফ্রকটার উপর কোনো সোয়েটার পরতে চাচ্ছিল না। বানি এক প্রকার তাকে ধমকে কালো উলের সোয়েটারটা পরিয়েছে। বানি বেখেয়ালি দৃষ্টি মেলে তাকাতেই সামনে দুর্জয়কে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে চোখ নামিয়ে নেয়। কি অদ্ভুত, সবসময় কালো রং পরা দুর্জয় আজ সাদা শার্ট কেন পরলো? বানি খুব অস্বস্তি লাগছে। সেও আজ সাদা সালোয়ার কামিজ পরেছে। রাস্তাঘাটে যে কেউ দেখলে ভাববে তারা হয়তো টুইনিং করে জামা পরেছে, অথচ ব্যাপারটা কাকতালীয়। বানি এবং বন্নি দুর্জয়ের সামনে এসে দাঁড়াতেই দুর্জয় নীরবে দুজনকে পরখ করে। পরপর বন্নির সামনে বসে প্রশ্ন করে, মুখ লটকে রেখেছেন কেন? বন্নি প্রশ্রয় পেতেই অভিযোগের সুরে বলে, মাম্মাম আজকে জোর করে সোয়েটার পরিয়েছিল। তুমি বলো মেজর, আমার ড্রেসটার সাথে এই সোয়েটারটা ম্যাচ করে? মাম্মামের কোনো ফ্যাশন সেন্স নেই। দুর্জয় একবার আর চোখে বানিকে দেখে বন্নিকে বুঝিয়ে বলে, ইট ইজ নট অ্যাবাউট ফ্যাশন সেন্স, ইট ইজ অ্যাবাউট কেয়ার সেন্স। মাম্মা আপনাকে কেয়ার করে তাই আপনাকে সোয়েটার পরিয়েছে, না হয় আপনার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে যাওয়াটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। বন্নি কিছুক্ষণ দুর্জয়ের বলা কথাটা ভাবে। ভুল বলেনি মেজর। দুর্জয় উঠে দাঁড়িয়ে সামনের প্যাসেঞ্জার সিটের পাশের দরজাটা খুলে দাঁড়ায়। বানি নীরবে তা দেখে বন্নির হাত ধরে এগোতে নিলেই বন্নি বলে, তুমি সামনে বসো মাম্মাম, আমি পিছনে বসবো।
বাণী অগত্যা একাই গিয়ে সামনে বসে। বাণী উঠে বসতেই দুর্জয় গিয়ে বন্নিকে পিছনে বসিয়ে দেয়, অতঃপর নিজের সামনে গিয়ে বসে। পুরো রাস্তা জুড়ে বন্নি এবং দুর্জয় গল্প করে কাটিয়েছে, আর বাণী নীরবে তাদের কথোপকথন অবলোপন করে কাটিয়েছে। হুঠাৎ তার মনে হচ্ছিল সবটা স্বপ্ন। যেই জীবন তাকে হাতছানি দিয়ে ডাকছে তা নিছকই কোনো স্বপ্ন মাত্র। নিরিবিলি হলুদ টিমটিমে আলোয় মোড়ানো রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে বাণী এবং দুর্জয়। তাদের পাশে আরেকটা চেয়ারে বসে চারিদিকে চোখ বোলাচ্ছে বন্নি। সে অবাক চোখে চারিদিকটা দেখছে। অনেকটা রেট্রো থিমে ডেকোর করা এই রেস্টুরেন্টটা। এরকম জায়গায় বন্নি এর আগে কখনো আসেনি। পাপা তো সবসময় তাকে বলতো যে বাহিরের পৃথিবীটা মোটেও সেফ না, বরং খুব স্কারি। কিন্তু গত কয়েক মাসে বন্নি উপলব্ধি করেছে বাহিরের দুনিয়াটা বর্ণাতীত সুন্দর। ওই জঙ্গলে ঘেরা বাড়িটার মধ্যে আবদ্ধ বন্যের সেই সৌন্দর্য সম্পর্কে মোটেও ধারণা ছিল না। একজন ওয়েটার এসে একটা মেনু কার্ড দিয়ে যেতেই দুর্জয় তা বাণীর দিকে এগিয়ে দেয়। বাণী নিচু স্বরে বলে, প্রয়োজন ছিল না। দুর্জয় স্বাভাবিক ভঙ্গিতে বলে, অপ্রয়োজনীয় কিছু করে সময় অপচয় করার পক্ষপাতী আমি নই, আর তোমাদের সঙ্গে আমার টাইম স্পেন্ড করাটা অপ্রয়োজনীয় নয়, অন্তত আমি তা মনে করি না। বাণী আর কোনো কথা খুঁজে পায় না। সে কেবল আলগোছে মেনু কার্ডটা দেখে নিজের জন্য একটা থাই সেট মেনু এবং বন্যের জন্য স্যালমন ফিশের একটা আইটেম অর্ডার করে। দুর্জয়ও নিজের জন্য অর্ডার বুঝিয়ে দেয় ওয়েটারকে। ওয়েটার চলে যেতেই বন্নি বলে, মাম্মাম, আমি একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। বাণীর সঙ্গে সঙ্গে বাদ সেধে বলে, না, একা কোথাও যাওয়ার পারমিশন নেই। বন্নি ঠোঁট উল্টে বলে, প্লিজ মাম্মাম।